যখন আমাদের ডিম্বপাত হয়, মহিলাদের প্রতি মাসে একবার করে ডিম্বপাত হয়, সেই যখন ডিম্বপাত হয় তখন এই ফেলিপিয়ান টিউবের এই ফিমরি হচ্ছে সেই ডিম্বটাকে ক্যাচ করে নেয়, ধরে নেয়। তখন এর কাজ হচ্ছে এখানে কিছু রস সিক্রেশন হয়, ফেলিপিয়ান টিউবে কিছু রস সিক্রেশন হয়। এই রসটার মাধ্যমে এই ডিম্বটাকে উপরের দিকে উঠিয়ে দেয় এবং এটা ঠিক এখানে এসে ফেলিপিয়ান টিউবের মাঝে এসে শুক্রাণুর সাথে এটা এই ডিম্বটাকে নিষিক্তকরণ করে। এটা হচ্ছে ফেলিপিয়ান টিউবের কাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইচডিসি লার্নিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার জেসমিন আক্তার জিতু, কনসালটেন্ট এইচডিসি হোমিও হাসপাতাল। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাইনোকোলজি। আসুন আমরা জেনে নিই গাইনোকোলজি কি। গাইনোকোলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলি পার্টের মধ্যে একটি পার্ট, যেটি হচ্ছে যেই পার্টের মধ্যে আপনার আমাদের মহিলাদের গাইনি বিষয়ে যে রোগগুলির কথা বলা হয় এবং লেখা হয়, চিকিৎসা করা হয়। আমাদের মহিলাদের ম্যাক্সিমাম মহিলাদের এই গাইনো বিষয়ে অনেক সমস্যা থাকে, অনেকে বলে অনেকে বলে না, লজ্জার বিষয়ে বলতে চায় না। তো আসুন আমরা দেখি আজকে গাইনি পার্টের মধ্যে কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে ঠিক আমার পিছনে আঁকানো আছে একটি ইউট্রাস বা জরায়ু, মহিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গাইনি পার্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটি হচ্ছে ইউট্রাস। আমরা সবাই চিনি, তবুও একটু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে ইউট্রাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি হচ্ছে উপরের অংশ বা ফান্ডাস যেটাকে বলে, এটা হচ্ছে ইউট্রাসের ফান্ডাস, এবং মাঝের অংশ যেটা হচ্ছে ইউট্রাসের বডি, জরায়ুর বডি, এবং নিচের অংশ যেটাকে বলা হয় সার্ভিক্স। আরো বেশ কিছু পার্ট আছে ইউট্রাসের মধ্যে। একটা হচ্ছে ওভারি, ফেলিপিয়ান টিউব এবং ফিমব্রি। সার্ভিক্সের মধ্যে আছে এক্সটার্নাল অস, যেটা সার্ভিক্সের মুখ বলা হয়, এবং ইন্টারনাল অস, যেটা সার্ভিক্সের ভিতরের পার্ট, এবং শেষের অংশ যেটা হচ্ছে ভ্যাজাইনা। ফেলিপিয়ান টিউবটা কি সেটা আমরা একটু জেনে নিই। ফেলিপিয়ান টিউবটা হচ্ছে আমাদের জরায়ুর ফেলিপিয়ান টিউবের দুইটি অংশ। একটি হচ্ছে ফেলিপিয়ান টিউব নালী বা ডিম্ব নালী যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে ফিমব্রি, যেটা আমাদের দেখতে অনেকটা আঙ্গুলের মতো। ফিলিপিয়ান টিউবের দুটি অংশ বা দুটি মুখ বলা যায়। একটি হচ্ছে আপনার ওভারির সাথে বা ডিম্বাশয়ের সাথে পেরিটোনিয়াল গহ্বর থেকে একটা মুখ খোলা আছে, এবং আরেকটি মুখ খোলা আছে হচ্ছে জরায়ুর গহ্বর থেকে। দুইটি গহ্বর থেকে ফেলিপিয়ান টিউবের মুখ খোলা আছে। এই ফেলিপিয়ান টিউবের কাজ হচ্ছে যখন আমাদের ডিম্বপাত হয়, মহিলাদের প্রতি মাসে একবার করে ডিম্বপাত হয়, সেই যখন ডিম্বপাত হয় তখন এই ফেলিপিয়ান টিউবের এই ফিমরি হচ্ছে সেই ডিম্বটাকে ক্যাচ করে নেয়, ধরে নেয়। তখন এর কাজ হচ্ছে এখানে কিছু রস সিক্রেশন হয়, ফেলিপিয়ান টিউবে কিছু রস সিক্রেশন হয়। এই রসটার মাধ্যমে এই ডিম্বটাকে উপরের দিকে উঠিয়ে দেয় এবং এটা ঠিক এখানে এসে ফেলিপিয়ান টিউবের মাঝে এসে শুক্রাণুর সাথে এটা এই ডিম্বটাকে নিষিক্তকরণ করে। এটা হচ্ছে ফেলিপিয়ান টিউবের কাজ। এবং আরেকটু যদি বলি, জরায়ুর তিনটা প্রাচীর আছে। এই তিনটা প্রাচীরের নাম হচ্ছে, বাহিরেরটা হচ্ছে পেরিমেট্রিয়াম, ভিতরেরটা মাঝেটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এবং ভিতরের লেয়ারের নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই তিনটি লেয়ার দ্বারা জরায়ু গঠিত হয়। এবং
আমাদের মহিলাদের জরায়ুর দৈর্ঘ্য হচ্ছে 7.6 সেন্টিমিটার প্রায়, এবং লম্বা হচ্ছে 7.6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 4.5 সেন্টিমিটার এবং পুরু হচ্ছে 3 সেন্টিমিটার। যখন এই জরায়ু প্রাপ্তবয়স্ক হয় তখন বয়সন্ধিকালে জরায়ুটা প্রাপ্তবয়স্ক হয়, এবং যখন প্রেগনেন্সি টাইম হয় তখন জরায়ুটা প্রায় 20 গুণ বড় হয়ে যায়। জরায়ুর সাথেই লেগে আছে হচ্ছে ওভারি। এই ওভারি কাজ কি? ওভারিটা দেখতে কেমন? এটা অনেকটা একটা আঙ্গুরের থলির মতো দেখতে, যেটার মাঝে হচ্ছে ফাঁকা থাকে, এবং এটা কাজ হচ্ছে আপনার ডিম্বপাত ঘটানো। এই ওভারির কাজ হচ্ছে ডিম্বপাত ঘটানো, এটাই হচ্ছে এটা প্রধান কাজ। যখন আমাদের প্রতি মাসে একবার করে ডিম্বপাত হয়, সেই ডিম্বটাকে প্রথম দিন থেকে শুরু করে 14তম দিনে আমাদের ডিম্বপাত হয়। এই 14 দিনের মধ্যে হচ্ছে এই ডিম্বটাকে পরিপূর্ণ করা, এটা হচ্ছে ওভারির কাজ। এটা আবার একটা হরমোন দ্বারা এই ডিম্বটাকে পরিপূর্ণতা লাভ করে। এই ওভারি হচ্ছে লম্বায় আপনার প্রায় 3.5 সেন্টিমিটার, পাশে হচ্ছে মানে চওড়া প্রায় 2.3 সেন্টিমিটার, এবং পুরু হচ্ছে 0.6 থেকে 1.5, এবং এই ওভারিটার ওজন হচ্ছে 2 থেকে প্রায় 3.5 গ্রামের মতো এর ওজন। ওভারি হচ্ছে এই ওভারিটা জরায়ু এবং ফেলিপিয়ান টিউবের কিছু টিস্যুর ভাঁজের মাঝে হচ্ছে এটা আটকে থাকে, পেরিটোনিয়াম গহ্বরের মধ্যে এটা আটকে থাকে। ওভারির কাজটা কি? আমাদের ওভামকে তৈরি করে, এবং কিছু হরমোন আছে, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন। এই দুটো হরমোনকে হরমোন সিক্রেশনে ওভারি কাজ করে। যে হরমোনগুলির কথা বলছি, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন, এই দুটো হরমোনের হচ্ছে আমাদের গর্ভসঞ্চার এবং অমরা তৈরি করা, জননেন্দ্রিয়ের কাজ এবং মাতৃস্তন পুষ্ট করা হচ্ছে এই ওভারির কাজ। আমাদের এই ওভারিতে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, রোগ দেখা দেয়। সে রোগগুলির নাম হচ্ছে পিসিওএস বা পিসিওডি। পিসিওএস যদি একটু বলি তাহলে হচ্ছে ম্যাক্সিমাম রোগীদের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম বয়সে দেখা যায়, সেটা ছোট বয়সে হোক বা বড় বয়সে হোক। ইদানিং আমরা অল্প বয়সের মেয়েদের পাচ্ছি, অবিবাহিত মেয়েদের পাচ্ছি পিসিওএস এর সমস্যা। সেটা হচ্ছে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট হয়, যেগুলি অনেকগুলি একসাথে বলে পিসিওএস, বা অনেকগুলি সিস্ট যখন একসাথে থাকে সেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিতে হয় বলে এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি। পলিসিস্টিক ওভারিটা কি? পলিসিস্টিক হচ্ছে আপনার ছোট ছোট আকারে সিস্ট হয়, এবং এই সিস্টটা হলে আমাদের মাসিক বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, অথবা মাসিকের সময় হচ্ছে 21 থেকে 35 দিনের মধ্যে মাসিক হবে, এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। যদি এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে মাসিকটা না হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওভারিতে কোনো প্রবলেম হয়েছে বা পিসিওএস এর সমস্যা আছে। আরো বেশ কিছু সমস্যা হয়, যেমন মাসিকের গন্ডগোল, এবং যদি ওবেসিটি থাকে, অতিরিক্ত ওজন থাকে, তাহলে এই পিসিওএস এর কারণে হতে পারে। পিসিওএস বললাম, এবং হচ্ছে পিসিওডি। পিসিওডি হচ্ছে আপনার অনেক মহিলাদের বা মেয়েদের হয়, ওভারিতে সিস্ট থাকে কিন্তু সেটার সাথে কোনো উপসর্গ থাকে না বা অন্যান্য লক্ষণ থাকে না, অন্য কোনো উপসর্গ বা লক্ষণ দেখা দেয় না, সেটা হচ্ছে পিসিওডি। এবং
ওভারিতে অনেকগুলি সিস্টের সাথে নানান ধরনের লক্ষণ দেখা যায় বা কষ্ট দেখা যায়, যেমন মাঝে মাঝে মাথা ঘোরা, অনিয়মিত মাসিক হওয়া, বমি হওয়া, এই সমস্যাগুলি যদি দেখা দেয় তাহলে সেটাকে আমরা পিসিওএস বলি। পিসিওএস এবং পিসিওডি এক নয়। পিসিওডি হচ্ছে ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে থাকে, তাদের কোনো সমস্যা হয় না, সমস্যা দেখা যায় না। আর পিসিওএস হলে অনেকগুলি সমস্যা বা অনেকগুলি সিমটম নিয়ে যেতে, প্রোলাপস বা জরায়ু বের হয়ে আসা, জরায়ুর মুখে ক্যান্সার এবং জরায়ুর প্রাচীরে টিউমার বা সিস্ট, তারপর হচ্ছে মাসিকে গন্ডগোল হওয়া, অতিরিক্ত ব্যথা হওয়া, 2-3 মাস পর পর মাসিক হওয়া এবং মাসিকের সময় হচ্ছে আপনার মাথা ব্যথার সাথে অনেকগুলি উপসর্গ দেখা দেয়, যেগুলি হচ্ছে আপনার কোমর ব্যথা থাকতে পারে, তারপর হচ্ছে পেটে ব্যথা থাকতে পারে এবং আরো অনেকগুলি রোগ হতে পারে জরায়ুর সমস্যা হলে। তো বর্তমান সমাজে আমাদের জরায়ুতে অনেক সমস্যা দেখা দিচ্ছে, যেগুলি হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার জরায়ুর ক্যান্সার দেখা দিচ্ছে। জরায়ুর আরেকটি রোগ সম্পর্কে বলি, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস, যেটা জরায়ুর মাঝের লেয়ারে বেশি দেখা দেয় এবং এখানে ছোট ছোট টিউমার বা সিস্টের মতো দেখা যায়, যেটা আপনার জরায়ুকে বড় করে দেয়। জরায়ু বড় হয়ে যাওয়ার কারণে এটা আমাদের রক্তস্রাব বেশি হয়, বেশি দেখা দেয় এবং সাথে ব্যথাও থাকে। বর্তমান সমাজে আরেকটি রোগ যেটা আমরা প্রায়ই দেখতে পাই, ম্যাক্সিমাম মহিলাদের এটা থাকে, অনেকে প্রকাশ করে এবং অনেকে প্রকাশ করে না, লজ্জার কারণে তারা বলতে পারে না, সেটি হচ্ছে লিউকোরিয়া বা সাদাস্রাব। এটি দেখতে অনেকটা হলদে সাদা ডিমের অংশের মতো, মানে ডিমের সাদা অংশের মতো, এবং মাঝে মাঝে লালচেও দেখা যায় এবং সবুজাভাবও দেখা যায়। তো এটি কখন আমাদেরকে এটি হলে ডাক্তার কাছে যেতে হবে সেটা নিয়ে একটু বলবো। প্রথমে বলি আগে সাধারণ যে সাদাস্রাব, যেটার জন্য কোনো ভয় নেই এবং ডাক্তারের কাছে যেতে হবে না এবং আমরা স্বাভাবিক প্রক্রিয়াতে সেটাকে কন্ট্রোল করতে পারবো, সেটা হচ্ছে যখন আমাদের সাদাস্রাবটা সাদা কালার হবে, একটু দইয়ের মতো হবে অথবা দইয়ের থেকে একটু পাতলা হবে অথবা ডিমের সাদা অংশের মতো হবে, কিন্তু তার সাথে কোনো ব্যথা থাকবে না, চুলকানি থাকবে না বা কোনো রকম জ্বালা যন্ত্রণা থাকবে না, তখন আমরা এটাকে স্বাভাবিক সাদাস্রাব বলব। এই স্বাভাবিক সাদাস্রাবে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে না। আমরা যদি একটু হাইজিন মেনটেন করি তাহলে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। এবং আমাদের এটার একটা সাদাস্রাব হচ্ছে আমাদের দুইটা সাদাস্রাব আমাদের ভালো আমাদের দেহের জন্যও ভালো, কারণ আমরা আমাদের ডিসচার্জ পয়েন্টগুলি যদি আমাদের ভিজা না থাকে, যেমন চোখ, নাক, মুখ, প্রস্রাবদ্বার, মলদ্বার যদি আমাদের ভিজা না থাকে, যদি শুষ্ক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা দেখি যে চোখের ক্ষেত্রে আমাদের চোখের ভিতরটা খসখস করবে বা চোখ ভালোভাবে আমরা তাকাতে পারবো না। এবং মুখের ভিতরে যদি শুষ্ক থাকে তাহলে আমাদের বারবার পানি খেতে হবে এবং আমাদের গলা শুকিয়ে আসবে, আমাদের কথা বলতে অসুবিধা হবে। ঠিক সেরকম যদি আমাদের মাসিকের রাস্তাটা শুকনা থাকে বা ভিজা না থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেই জায়গাটা সংকোচন বোধ হবে এবং আমাদের স্বাভাবিকভাবে যে চলা বা আমাদের সহবাসে অসুবিধা হতে পারে এবং আমাদের বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। ঠিক সেরকম একটি ভুল ধারণাও সমাজে আছে, যেমন অনেকে বলে সাদাস্রাব হলে শরীর শুকিয়ে যায়। আসলে এটা সঠিক কথা না, বা এটা সমাজে একটা কুসংস্কারও বলা যায়। সাদাস্রাব আমাদের স্বাভাবিক যে সাদাস্রাব সেটি আমাদের জন্য সহায়ক বলা যেতে পারে, কারণ আমাদের যোনিপথকে পরিষ্কার রাখতে এই সাদাস্রাবটা আমাদের জন্য খুবই দরকার এবং আমাদের বেশ কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রান্ত হয়, যেগুলো আমাদের স্বাভাবিক যে সাদাস্রাবটা থাকে সেই স্বাভাবিক সাদাস্রাবটা আমাদের সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলিকে মেরে ফেলে, যেটি আমাদের
যেটি আমাদের মাসিকের রাস্তার জন্য খুবই উপকার। আমাদের মহিলাদের প্রতিদিন কতটুকু পরিমাণ সাদা স্রাব হওয়াটা স্বাভাবিক, সেটা হচ্ছে প্রতিদিন 2 থেকে 5 ml বা মিলিলিটার পরিমাণ সাদা স্রাব হওয়াটা স্বাভাবিক। যদি এর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে একটা ভয়ের কারণ হতে পারে, অথবা ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। এবার বলি অস্বাভাবিক সাদা স্রাব বা যেটা আমাদের হলে ডাক্তারের কাছে যেতেই হবে বা এটা নিয়ে একটু দুশ্চিন্তার কারণও হতে পারে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় একটু ঘন চাকা চাকা এবং সবুজা ভাব বা লালচে ভাব যে সাদা স্রাবগুলি হয়, সেই ক্ষেত্রে অনেকগুলি রোগের ইন্ডিকেট করে, যেটা আমাদের শরীরের জন্য এবং আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর হতে পারে, যেটি হলে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। সেটি হচ্ছে যখন চাকা চাকা হবে, মানে হচ্ছে আমাদের দেহ থেকে উপকারী কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়। আমাদের মাসিকের রাস্তায় কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে যেগুলি আক্রান্ত হয়, যে কারণে আমাদের চাকা চাকা সাদা স্রাব দেখা দিতে পারে। এবং সবুজা ভাব হয় তখন অনেক সময় আমাদের দেখা যায় যে জরায়ুর মুখে ক্যান্সার অথবা জরায়ুর ভিতরে টিউমার বা এন্ডোমেট্রিওসিস যেগুলি হলে, বা PCOS বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এগুলি হলে তখন আমাদের সাদা স্রাবটা কালার চেঞ্জ হতে পারে, যেগুলির কারণে আমাদের অনেকগুলি সমস্যা হতে পারে। এবং এই সমস্যাগুলির কারণে আমাদের অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে, পরামর্শ নিতে হবে, এবং তার সাথে অবশ্যই আমাদের হাইজিন মেনটেন করতে হবে। এবং যতদিন এই সমস্যাগুলি সমাধান না হয় ততদিন সহবাস থেকে বিরত থাকাটাই উত্তম। যদি এই সমস্যাটা হয় এবং সহবাস করা হয়, সেই ক্ষেত্রে পুরুষদেরও এই সংক্রমণ ব্যাধিটা ছড়িয়ে যেতে পারে, যেটা স্বামী এবং স্ত্রী উভয়ই আক্রান্ত হতে পারে। এবং এই ক্ষেত্রে দুইজনকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবার জরায়ুর রোগের পরের যে পয়েন্টটা আছে, পরের যে রোগটা আছে, সেই রোগের কথায় চলে আসি। সেটি হচ্ছে অনিয়মিত মাসিক, যেটি আমাদের বর্তমান সমাজে বেশি দেখা দিচ্ছে। সেটি হলো ইরেগুলার মেনস্ট্রুয়েশন বা অনিয়মিত মাসিক, যেটা আমাদের 21 থেকে 35 দিনের মধ্যে যে মাসিকটা হওয়ার কথা, এই সময়ের মধ্যে, এই সময়টা যখন ক্রস হয়ে যায় এবং এই সময়টা যখন পার হয়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 1.5 মাস, 2 মাস, 3 মাস পর পর মাসিক দেখা দেয়। সেটাকে আমরা বলি অনিয়মিত মাসিক বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন। এবং এই রোগে সবচেয়ে বেশি যারা ভোগে তারা হচ্ছে অল্প বয়সী বা আপনার 15 বয়স থেকে যে মেয়েরা আছে, তাদেরকে এই রোগে বেশি ভুগতে দেখা যায়। এটার আরেকটা কারণ হচ্ছে বর্তমান সমাজে আমরা যে খাবার দাবারগুলি খাই, সেগুলির মধ্যে যে ব্রয়লার মুরগি থাকে বা ফার্মের যে ডিমগুলি থাকে, সেগুলি একটা অন্যতম কারণ। ফাস্টফুড আইটেম যেগুলির প্রতি আমাদের বর্তমান সমাজের মেয়েরা বা ছেলেরা বেশি ঝুঁকে গেছে, প্রসেস ফুডের উপর, সেগুলির জন্য আমরা আমাদের বর্তমান সমাজে এই রোগটা দেখা যায়। এবং এই খাবার দাবারের কারণে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, যেটির কারণে আমাদের মেনস্ট্রুয়েশনেও গন্ডগোল বা গোলযোগ দেখা যায়। ইউট্রাস প্রোলাপসটা কি? আমাদের যোনিপথ দিয়ে জরায়ুটা বের হয়ে আসে এবং সেটা যেই কারণে আমাদের জরায়ুর প্রলাপস হচ্ছে বা জরায়ুটা বেরিয়ে আসছে। এবং এটার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত পরিশ্রম করা বা অতিরিক্ত ভারী জিনিস উত্তোলনের ক্ষেত্রে অনেকের হয়। এবং সন্তান জন্মদানের 1 বা 2 সন্তান জন্মদানের পরে এটি দেখা যায়। এবং
জরায়ুর প্রলাপসটা অনেকগুলি কারণে হতে পারে। এটি হতে পারে জন্মগত কারণ, এটি হতে পারে পারিপার্শ্বিক কারণ, যেগুলি বলা হলো যে অতিরিক্ত পরিশ্রম এবং অতিরিক্ত সহবাস কারণে হতে পারে, এবং জরায়ুর মানে ভারী জিনিস উত্তোলন করা সেটার কারণেও হতে পারে, এবং জরায়ুর যে লিগামেন্টগুলি আছে সেগুলি জরায়ুর লিগামেন্ট ঢিলা হয়ে গেলে জরায়ু নিচের দিকে নেমে আসে বা ইউট্রাস প্রলাপস হয়ে যেতে পারে। তো আরো অনেকগুলি কারণ আছে, এগুলো ছিল অন্যতম কারণ। তো আজকে আমি এখানেই শেষ করছি প্রথম পার্ট। আগামীতে আবার আসবো, আবার আপনাদের সাথে গল্প করব, কথা বলবো, জানবো এবং জানাবো। আসসালামু আলাইকুম।